মাথাটা খাটাও নিক, ভাগ্য ভালো থাকলে আমরা $1 মিলিয়ন পেয়ে যাব। জেনি কাঁধের ভেতর থেকে ছোট্ট একটা পিস্তল বার করে ঘুরে দাঁড়ালো। আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারি নিক, আমার সঙ্গে আসার কোনো দরকার নেই। বিদ্যুৎ খেলে গেল নিকের সারা শরীরে। ক্ষিপ্র গতিতে সাইড পকেট থেকে প্যালেট গানটা বের করে ট্রিগারটা টিপে দিল। জেনি গুলি করার ঠিক 1 সেকেন্ড আগেই ওর কবজিতে গেঁথে গেল ট্রাঙ্কুইলাইজার ডার্ট। প্রায় সঙ্গে সঙ্গেই জেনি মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। মিস জেনি, নিকের সঙ্গে চালাকি করা যায় না। ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন এডওয়ার্ড ডেন্টিঙ্গার হকের লেখা দ্য এক্সট্রা অর্ডিনারি থিফ। আজকের গল্প পাঠে তমাল, সুপ্রভাত, তাপস, সুমনা, তৃপ্তি, শ্রমিক এবং আমি মনতোষ। সম্পাদনা তমাল, পোস্টার ডিজাইন এবং সামগ্রিক পরিচালনায় মনতোষ। শুরু হচ্ছে আজকের গল্প এডওয়ার্ড ডেন্টিঙ্গার হকের লেখা দ্য এক্সট্রা অর্ডিনারি থিফ। বাড়ির সিঁড়িতে বসে নিক হাতে বিয়ারের ক্যান নিয়ে অলস চোখে সামনের ব্লকে ইলেকট্রনিক্স প্লান্টের শ্রমিকদের কাজ দেখছিল। দিনমজুরের কাজ করে খেতে হয় না বলে ও মনে মনে খুশি হলো। কিছুক্ষণ পরে সন্ধ্যার টিফিন শেষ করে গ্লোরিয়া ওর সঙ্গে জয়েন করবে। দেখবে রাস্তার ওপাশে ছেলেদের সঙ্গে তাদের বাবারা ফুটবল খেলছেন। খেলা শেষ হলে তারা মোড়ের দোকানে যাবেন বাড়ির জন্য রুটি মাখন কিনতে কিংবা স্মোক করতে। নিরিবিলি শান্তিপূর্ণ একটি মহল্লা। এই কারণেই জায়গাটা নিকের খুব পছন্দের। প্রতিবেশীরা কেউ অনর্থক কৌতূহল দেখায় না তাদের ব্যক্তিগত জীবনে। নিকি, গ্লোরিয়ার ডাকে নিক মুখ তুলে চাইল। বারান্দায় এসে বসেছে গ্লোরিয়া। লম্বা সুঠাম চেহারা। গ্লোরিয়া মেয়ে হিসেবে চমৎকার, তবে বড্ড বেশি কথা বলে। আচ্ছা নিকি, তুমি যখন বাইরে যাও তখন কি করো? এই ট্রাভেল করি। কোম্পানিগুলো আমাকে নতুন নতুন প্ল্যান্ট সাইট খুঁজে বার করার কাজ দেয়, ভালো বেতনও দেয়। নিক বিয়ার ক্যানে চুমুক দেয়। নিক মনে মনে চাইছিল গ্লোরিয়া যেন বেশি বকবক না করে সন্ধ্যার এই মৃদুমন্দ বাতাসটা ওকে উপভোগ করতে দেয়। তোমাকে ওরা আবার কবে বাইরে পাঠাবে জানি না। বিয়ে করে সংসার করার সৌভাগ্য কি কখনো আমাদের হবে? গ্লোরিয়াকে বিয়ে করার ব্যাপারটা নিক প্রায়ই ভাবে। মাঝে মাঝে কল্পনা করে বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেবে। সন্ধ্যাবেলায় মোড়ের দোকানে গিয়ে বিয়ার ক্যান কিনবে, বারান্দায় বসে অলস বিকেলটাও উপভোগ করবে। কিন্তু কল্পনা বেশিক্ষণ স্থায়ী হয় না। একদিন হয়তো হবে। এই বলে কিছুক্ষণ নীরব হয়ে চেয়ে থাকে গ্লোরিয়ার দিকে, যেন তার এই কথার মধ্যেই গ্লোরিয়া সকল প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। রাত 10টার সময় ফোনের আওয়াজে দুজনের সম্বিত ফিরল। উরুর ওপর থেকে নিকের হাতটা সরিয়ে গ্লোরিয়া অন্ধকারে উঠে দাঁড়ালো। হ্যালো। হ্যালো, নিক ভেলভেট? হ্যাঁ ধরুন, দিচ্ছি। নিকি, তোমার ফোন। আসছি। গ্লোরিয়ার ডাকে উঠে এসে রিসিভার তুলে নেয় নিক। হ্যালো, নিক ভেলভেট বলছেন? হ্যাঁ বলছি। একটি কাজের ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আজ রাতেই? আপনি যদি আসতে পারেন, ফস্টার হোটেল, রুম নাম্বার 229। আসলে আমি হোটেল রুমে কারোর সাথে মিট করি না।
ওগুলো রাত কাটানো আর প্রেম করার জন্য উপযুক্ত। ঠিক আছে, আপনি বলুন কোথায়? ওই তো হোটেলের সামনে, পার্কে, ঝর্ণার ধারে। এই অন্ধকারে? অন্ধকারেই তো আমি আমার সেরা সেরা কাজগুলো সেরে ফেলি। ঠিক 11টা, একা আসবেন। আপনাকে চিনব কি করে? দরকার হবে না, আমি আপনাকে ঠিক চিনে নেব। নিক এসব লোককে ভালোভাবেই চেনে। এদের চেহারা ও আচরণ সবসময় একই রকমের হয়। গ্লোরিয়া ওর পাশে এসে দাঁড়ায়। কার ফোন নিকি? ও তুমি? এই শোনো না, বলছি আমাকে একটু বেরোতে হবে, একটা বড় কাজের অফার পেলাম। ঠিক আছে, সাবধানে যেও। বেরোবার সময় নিক জ্যাকেটটা গায়ে চাপিয়ে নেয়। আমার ফিরতে কিন্তু একটু দেরি হবে, তুমি খেয়ে নিও। আসছি। নিক ভেলভেট নিউ ইয়র্কের গ্রিনউইচ ভিলেজের মানুষ। এমন একটা সময় ওর জন্ম হয় যখন ইটালিয়ানরা আমেরিকানদের বিরুদ্ধে কর্তৃত্ব ফলাত। অন্যান্য হাই স্কুল ড্রপ আউটদের মতো নিকও পড়াশুনো শেষ না করেই যুদ্ধে যোগ দিয়েছিল। কয়েক বছরের মধ্যে নিক ওর কাজে বেশ হাত পাকিয়ে ফেলেছিল। বর্তমানে ও একজন এক্সপার্ট হয়ে উঠেছে। অনেকে তাকে ফোন করে এবং তার সঙ্গে দেখা করার চেষ্টা করে, কারণ এমন কিছু কাজ আছে যেগুলো নিক ভেলভেট ছাড়া অন্য কেউ করতে পারবে না। এই ধরনের কাজে তার জুড়ি মেলা ভার। নিক ভেলভেট পেশায় একজন চোর, তবে বিশেষ ধরনের। ও কখনো টাকা চুরি করে না এবং চুক্তির ভিত্তিতে কাজ করে। এমন সব কাজ ও করে যা অন্যদের জন্য বিপজ্জনক এবং অস্বাভাবিক। ও চুরি করেছে জাদুঘর থেকে, কর্পোরেশন থেকে, এমনকি সরকারের কাছ থেকেও। একটি পোস্ট অফিসের টপ ফ্লোর থেকে রোমান দেবতা মার্কারির একখানা মূর্তি চুরি করেছে। মধ্যযুগীয় শিল্পকলার মিউজিয়াম থেকে চুরি করে এনেছে দাগে ভরা একটা কাঁচের জানালা। একবার তো ও ম্যানেজার, কোচ এবং অন্যান্য ইকুইপমেন্ট সহ গোটা একটা বেসবল টিমই চুরি করে নিয়েছিল। এমন নয় যে কাজটি ওর খুব পছন্দের কিংবা এটিকে সে কেরিয়ার হিসেবে করে তুলতে চায়। তবে ঘটনা যখন ঘটে যায় তখন তা নিয়ে নিক আর কোনো উচ্চবাচ্য করেনি। ওর চৌর্যবৃত্তির পারিশ্রমিক বেশ মোটা অঙ্কের। বছরে মোটামুটি 4-5টা কাজ নিক করে, আর এক একটা কাজ ছাড়তে ও 1 সপ্তাহ বা তার চেয়ে বেশি কিছু সময় নেয়। ওকে ওর ক্লায়েন্টরাও ঠিকঠাক পারিশ্রমিক দেয়। পেশার সুবাদে দারুণ ইন্টারেস্টিং লোকজনের সঙ্গেও নিকের পরিচয় ঘটে। তবে হ্যারি স্মিথ সেই ইন্টারেস্টিং মানুষজনের পর্যায়ভুক্ত নয়। লোকটা ঝর্ণার ধারে দাঁড়িয়েছিল, হাবভাব গ্যাংস্টারদের মতো। তাকে মোটেই নিকের পছন্দ হলো না, বিশেষ করে যখন ওর নিজের পরিচয় দিল শুধুমাত্র স্মিথ বলে। মিস্টার ভেলভেট, শিকাগোর একটি লোক আপনার নামটি সাজেস্ট করেছে। ঠিক আছে, তা কাজটা কি? এখানে দাঁড়িয়েই কথা বলবো? হোটেল রুমে চলুন না। হোটেল রুমে সহজে আড়ি পাতা যায়, আর আমার বিজনেস ডিল অন্য কেউ জেনে যাবে, এটা আমার ঠিক পছন্দ নয়। কাঁধ ঝাঁকালো হ্যারি স্মিথ। এই সময় যে কেউ আপনার কথা আড়ি পেতে শুনতে পাবে, হয়তো এই মুহূর্তেও কেউ শুনছে। হ্যাঁ, এই জন্যেই তো ঝর্ণার ধারটা বেছে নিয়েছি। ঝর্ণার শব্দে আমাদের কথা আর শোনা যাবে না। ঠিক আছে, এবার কাজের কথা বলুন। মাথার ওপরটা গাছে ঢাকা। হোটেলের আলো এসে ঝর্ণার একপাশে একটি বৃত্ত তৈরি করেছে। হ্যারি স্মিথ বৃত্তটির মাঝখানে এসে দাঁড়ালো। বেশ গাঁট্টা গোট্টা ধরন, ছোটোখাটো গরিলাই বলা যায়। 2 গালে বসন্তের দাগ। আপনাকে একটা জিনিস চুরি করতে হবে। হ্যাঁ, সে তো আগেই বুঝতে পেরেছি। তবে বলে রাখি, আমার রেট কিন্তু একটু উঁচু। কত উঁচু? মিনিমাম 25,000। বাকিটা কাজের ধরনের ওপর নির্ভর করে। 1 কদম পিছিয়ে
অন্ধকারে ঢুকে পড়ল হ্যারি স্মিথ। আপনাকে চিড়িয়াখানা থেকে একটা বাঘ চুরি করতে হবে। বহু আগেই নিজের রিয়াকশনগুলোকে কন্ট্রোল করতে শিখেছে নিক। ও স্রেফ মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা, তারপর? এই শহরেই গ্লেনপার্ক জু। বাঘটার একটা গাল ভরা নাম আছে, ক্লাউডেড টাইগার। দুর্লভ প্রজাতির। কতটা দুর্লভ? লোকটা কাঁধ ঝাঁকালো। নিকের আবার গরিলার কথা মনে পড়ে গেল। লোকটি বলতে লাগলো, মিডল ইস্টের এক প্রিন্স তার ব্যক্তিগত চিড়িয়াখানায় জানোয়ারটাকে রাখার জন্য ভালো টাকা দিতে রাজি। আচ্ছা, আমরা আপনাকে 20,000 দিতে পারবো। জীবজন্তুর জন্য রেট আরও একটু বেশি, 30,000, কারণ এক্ষেত্রে রিস্কও অনেক বেশি থাকে। সেক্ষেত্রে অন্যদের সাথে কথা বলতে হবে। ঠিক আছে, বলুন। জানেন তো আমাকে কোথায় পাওয়া যাবে? দাঁড়ান। নিকের কাঁধ খামচে ধরল হ্যারি স্মিথ। কাজটি আমাদের 3 দিনের মধ্যে করতে হবে। সোমবার সকালে সিদ্ধান্ত যা নেবার আজ রাতেই কিন্তু নিতে হবে। তার আগে জায়গাটা একবার দেখা দরকার। কাল এবং রোববার সময় পাবেন দেখার জন্য। আর 30,000? লোকটি একটু ইতস্তত করে বলল, ঠিক আছে, 5,000 অ্যাডভান্স। ওরা হাত মেলালো। নিক গ্লোরিয়ার ফ্ল্যাটে চলে এলো ব্যাগ গোছাতে। আকাশ মেঘাচ্ছন্ন। ওর মাথার ওপরের তারাগুলো ক্রমে নিভে যেতে থাকলো। ওরা 3 জন, হ্যারি স্মিথ, হালকা পাতলা গড়নের একজন ইংরেজ নাম কর্মিক এবং সোনালি চুলের তরুণী জেনি। কথা শুনে মনে হলো মেয়েটি কর্মিকের গার্লফ্রেন্ড, এবং পরিষ্কার বোঝা গেল ইংরেজ লোকটি এই অপারেশনের মাথা। সে নিরাসক্ত গলায় যেভাবে হ্যারি স্মিথের উপর হুকুমজারি চালালো, অনেকটা প্রভুরা তাদের ভৃত্যদের সঙ্গেই এই ভাষায় কথা বলেন। বলছিলাম, আমার একবার জায়গাটা দেখা দরকার। নিক আবার ওদেরকে বলল। কর্মিক কাঁধ ঝাঁকিয়ে বলল, ওকে, আপনার ইচ্ছে হলে দেখবেন। আচ্ছা, সোমবার সকালেই কেন কাজটা করতে হবে? মিস্টার ভেলভেট, এ প্রশ্ন করার জন্য আপনাকে টাকা দেওয়া হয়নি। ওরা এখন বসে আছে একটা কালো কনভার্টিবলের পেছনে ছোট একটা হাউস ট্রেলারে। গাড়ি এবং ট্রেলার দুটোরই মালিক সম্ভবত কর্মিক। স্কচের গ্লাসে চুমুক দিয়ে নিক বলল, বাঘটি সম্পর্কে কিছু বলুন। কর্মিক জুলজি ক্লাসের লেকচার দেওয়ার ঢঙে বলতে লাগলো, দেখুন, চিড়িয়াখানার বাঘ কোনো বিরল প্রাণী নয়, তবে কিছু দুর্লভ প্রজাতির বাঘ আছে যাদেরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। সাইবেরিয়ান টাইগার এরকম একটি অত্যন্ত দুর্লভ জাতের বাঘ। অ্যালবিনো টাইগারও তাই। আর আছে চীনের কিছু এলাকার নীলচে ধূসর রঙের বাঘ। তবে ক্লাউডেড টাইগার এদের মধ্যে সবচেয়ে বিরল। কয়েক বছর আগে সাইনো ইন্ডিয়ান বর্ডারে এই প্রজাতির একটি বাঘ ধরা পড়ে এবং সেটি গ্লেনপার্ক জুতে দান করা হয়। এ ধরনের বাঘ সম্ভবত একটিই আছে বন্দি অবস্থায়। আমাদের প্রিন্স যে কোনো মূল্যে এই বাঘটির মালিক হতে চান। আচ্ছা, আমার কিছু ইকুইপমেন্ট লাগবে। কর্মিক মাথা দুলিয়ে বলল, আমরা ছোট আকারের একটি পিকআপ ট্রাক জোগাড় করেছি। জেনি হবে তার ড্রাইভার। বাঘটিকে খাঁচা থেকে বের করে এনে আপনি পিকআপ ট্রাকে তুলবেন। তারপর ট্রাক নিয়ে আপনি চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়বেন। নিক একটা সিগারেট ধরালো। চিড়িয়াখানায় পাহারার ব্যবস্থা আছে? মাথা ঝাঁকালো কর্মিক।
স্মিথ বলল, প্রাইভেট পাওয়ারের ব্যবস্থা আছে, তবে বাচ্চাদের লাইন ঠিক রাখার জন্য এদের সাধারণত ব্যবহার করা হয়। গত বছর নাকি কিছু বাচ্চা জন্তু জানোয়ারদের খুব বিরক্ত করেছিল। আচ্ছা, মানুষের কবল থেকে জন্তু জানোয়ারদের রক্ষা করার চেষ্টা, বাহ! এই প্রথম হাসল নিক। পেশিতে ঢিল পড়ল। সফল হওয়ার সেই পুরনো অনুভূতি শিরায় শিরায় যেন প্রবাহিত হতে শুরু করেছে। তবে খুব সহজেই সাফল্য ধরা দেয় বলে সে বিশ্বাস করে না। বরং কোনো কাজই সহজ মনে হলে ওর কেমন অস্বস্তি বোধ হয়। হঠাৎই মনে পড়ে গেছে এমন ভঙ্গিতে নিক বলল, ও হ্যাঁ, আমি কিন্তু কাল সকালে জেনিকে নিয়ে বেরোবো। একা একজন পুরুষ মানুষ চিড়িয়াখানায় ঘোরাঘুরি করছে দেখলে সন্দেহজনক মনে হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত দেখালো কর্মিককে। তারপর মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, প্রয়োজন হলে নেবেন, তাছাড়া সোমবার তো আপনার সঙ্গে থাকছেই। আর আপনারা দুজন কোথায় থাকবেন? আপনাদের জন্য অপেক্ষা করব। প্লেন রেডি থাকবে। বাঘটাকে নিয়ে প্রথমে কানাডা, তারপর মিডল ইস্ট। স্মিথ হাসলো কি হাসলো না বোঝা গেল না। আমি কি জানতে চেয়েছি আপনি কিভাবে বাঘটা চুরি করবেন? জিজ্ঞেস করেননি বলে খুশি হলাম, কারণ এই মুহূর্তে আমি নিজেও জানি না কাজটা কিভাবে করব। শনিবার সকাল, মনোরম বাতাস বইছে। আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। জেনিকে সঙ্গে নিয়ে চিড়িয়াখানায় ঢুকল নিক। ছুটির দিন বলে চিড়িয়াখানায় ভিড়টাও একটু বেশি। টিকিট $60। নিক বলল, আমাদের সময় চিড়িয়াখানায় ঢুকতে কিন্তু পয়সা লাগতো না। এখনও অনেক জায়গায় ফ্রিতে চিড়িয়াখানায় ঢোকা যায়, তবে এখানে গার্ডদের বেতন দিতে হয়। মেরু ভালুকের খাঁচার কাছে দাঁড়ানো উর্দিধারী এক লোকের দিকে ইঙ্গিত করে বলল জেনি। লোকটার কোমরে রিভলভার, তার বুকে লোকাল সিকিউরিটি সার্ভিসের রূপলি ব্যাজ। ওদের কি সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখতেই হয়? হ্যাঁ, বোধহয় গুলি ভরা নেই। আচ্ছা, এই ক্লাউডেড টাইগারটি কোথায়? এদিকে চলুন, আগে বানরদের খাঁচার ধারে যাই, যদি গার্ড আমাদের লক্ষ্য করে থাকে। মেয়েটি বেশ চালাক চতুর, শুধু সুন্দরী নয়, মাথায় বুদ্ধিও আছে। স্বর্ণকেশী লম্বা পায়ের মেয়েটির সঙ্গ নিকের বেশ ভালোই লাগছে। কিছুক্ষণ বাঁদরদের বাঁদরামি দেখে ওরা বাঘের ঘরের দিকে এগিয়ে গেল। নিক তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে চিড়িয়াখানার কর্মকাণ্ড। বেড়া সংলগ্ন ফটক থেকে আবর্জনা বোঝাই একটি ট্রাক এলো। একজন কিপার সিলদের ঘরের কাছের কংক্রিটের মেঝে জল দিয়ে ধুয়ে ফেলল। এক বুড়ো বেলুনওয়ালা ট্যাঙ্কের গ্যাস দিয়ে বেলুনে গ্যাস করছে। ফ্রন্ট গেটে চোখ আটকে গেল নিকের। জিজ্ঞেস করল, আর্মড কার কিসের জন্য? জেনি ওর কাঁধের উপর দিয়ে উঁকি দিল। গতকালের টিকিটের টাকা তুলতে এসেছে। ছুটির দিনে ওরা প্রায় $2-3 হাজার ইনকাম করে। ওরা বাঘের খাঁচার সামনে এসে দাঁড়ালো। খাঁচার মধ্যে বিশাল দেহি ক্লাউডেড টাইগার, গায়ে বিভিন্ন রঙের ছাপ। এমন বিচিত্র রঙের বাঘ আগে কখনো দেখেনি নিক। বাঘটি দৃপ্ত পদক্ষেপে খাঁচায় হাঁটাহাঁটি করছে। সমস্ত চালচলন থেকে যেন শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ করছে। তার গর্জন এবং চেহারার কাছে পাশের খাঁচার সিংহ এবং অন্যান্য বাঘগুলোকেও ম্লান মনে হচ্ছে। রাতের বেলা এরকম একটি জানোয়ারের সঙ্গে সাইনো ইন্ডিয়ান সীমান্তে মুখোমুখি হওয়ার কথা ভাবলেই নিকের বুক কেঁপে ওঠে। শনিবারের এই রোদ ঝলমলে দুপুরেও বাঘটির সামনাসামনি হয়ে কেমন যেন ভয় লাগছে ওদের।
জেনি শিউরে উঠল। ওটাকে আমার পছন্দ হয়নি, মনে হচ্ছে যেন খাঁচার শিক ভেঙে ঝাঁপিয়ে পড়বে। করতেও পারে, তবে আমার কাজ হলো একে খাঁচার বাইরে নিয়ে আসা, সে যেভাবেই হোক। কার্মিক একটা মাথা পাগল, চিড়িয়াখানা থেকে বাঘ চুরির কথা কে কবে শুনেছে? আমি এর চেয়েও অদ্ভুত সব জিনিস চুরি করেছি। একবার 10 টন স্লট মেশিন চুরি করেছিলাম। কথা বলতে বলতে সবগুলো খাঁচার দিকে চোখ বোলাতে লাগলো নিক। সব গেটগুলো পরস্পরের সঙ্গে যুক্ত, শুধুমাত্র ক্লাউডেড টাইগারের খাঁচার গেট শিকল সহ তালা মারা। পেছনের দেয়ালে একটা দরজা দেখা যাচ্ছে, যেটা দিয়ে ওই খাঁচার মধ্যে প্রবেশ করা যায়। এর এক্সিট হলো খাঁচার সামনে ছোট্ট একটি গেট। এই গেট দিয়ে বাঘটিকে খাবার দেয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও এখান থেকেই চলে। নিক লক্ষ্য করল গেটে তালা ঝোলানো। অবশ্য এটা ওর জন্য কোনো সমস্যাই নয়। ওরা উটের খাঁচার সামনে দিয়ে হেঁটে আস্তে আস্তে থমকে দাঁড়ালো বুড়ো এক বাইসনের সামনে। ক্লান্ত বিধ্বস্ত চেহারা। বাইসনটি যেন বুঝে গেছে তার দিন শেষ। প্রাণীটিকে দেখে নিকের খুব খারাপ লাগলো। ও তাড়াতাড়ি গাড়িতে ফিরে এলো। ওরা ট্রেইলারে এসে দেখল কর্মিক মদ্যপানে ব্যস্ত। সে হেসে নিকের দিকে একটি গ্লাস উঁচু করে বলল, ভেবেছিলাম বাঘটাকে সঙ্গে নিয়েই আসবেন। ওটা তো আপনাদের সোমবার পাওয়ার কথা। একটি চেয়ারে হ্যারি স্মিথ বসল। সোমবার সকাল 10:45। ঠিক ওই সময় কেন? মদের গ্লাসে চুমুক দিয়ে স্মিথ বলে, ওই সময় প্লেনের ব্যবস্থা করা হয়েছে। তখন কি বাঘটাকে নিয়ে আসতে পারবেন? হ্যাঁ, রাতের বেলা হলে একটু সুবিধে হতো। ওই সময় গার্ডদের পাহারা থাকবে। আপনি ফ্রন্ট এন্ট্রান্স দিয়ে কিছুতেই ঢুকতে পারবেন না। অন্তত দিনের বেলা কারো মনোযোগ আকর্ষণ না করে খাঁচার পাশে যেতে পারবেন। দেয়ালে হেলান দিল নিক। তারপর জেনির দিকে তাকিয়ে বলল, মাঝে মধ্যে লোকজনের দৃষ্টি আকর্ষণ করলে মন্দ হয় না। এখন বলুন, বাঘটিকে হাতে পাওয়ার পরে আপনাদের প্ল্যান কি? জেনি পিক আপ ট্রাক চালাবে। আপনি চিড়িয়াখানা থেকে বেরোনো পর্যন্ত ও আপনার হুকুম মাফিক কাজ করবে। তারপর আপনাকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে মিটিং প্লেসে। আমরা সেখানে আপনার বাকি পাওনা পরিশোধ করে দেব এবং ট্রাক নিয়ে চলে যাব। প্লেনে করে বাঘটাকে কানাডা নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। ওই ট্রাকে বাঘটিকে রাখা যাবে? ভেতরটা ইস্পাত দিয়ে মোড়া, এয়ার হোল সহ বাঘটা দিব্যি হেঁটে যাবে। নিক সাই দেয়ার ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আচ্ছা, আমি একটু জেনির গাড়িটা নিয়ে বেরোবো। আমার কিছু জিনিসপত্র জোগাড় করা দরকার। সন্ধ্যার আগেই ফিরব। নিক জেনির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল শহরের উদ্দেশ্যে। শনিবারেও খোলা থাকে এমন একটি ল্যাবরেটরি সাপ্লাই হাউসে ঢু মারল। তারপর একটি প্যালেট গান কিনল, যা দিয়ে ট্রাঙ্কুইলাইজিং তীর ছোড়া যায়। এটা দিয়ে জন্তু জানোয়ারদের অজ্ঞান করা হয়। অপহরণের সময় যদি বাঘটা অস্থির হয়ে ওঠে, তাহলে এটা কাজে লাগবে। কিপারদের ইউনিফর্মটা ভালোভাবে দেখে নিতে নিক রোববার বিকেলে আবার চিড়িয়াখানায় গেল। সঙ্গে সে জেনিকেও নিল, কারণ মেয়েটির বিষয়ে কিছু খোঁজ খবর দরকার। চিড়িয়াখানায় পৌঁছে সাপের ঘরের দিকে হাঁটতে হাঁটতে ও জেনিকে জিজ্ঞেস করল, জেনি, কর্মিকের সঙ্গে তোমার কি করে পরিচয় হলো? এসব পরিচয় যেভাবে হয়। আমি ব্রডওয়ের ছোটোখাটো একটি থিয়েটারে নাচতাম। স্বপ্ন ছিল একদিন নিজেই নিজের কোরিওগ্রাফ করব। ও বললো আমাকে সাহায্য করবে, কিছু টাকা পয়সা বিনিয়োগ করবে। করেছিল?
এই কাজটার পর দেবে বলেছে। আগেও অবশ্য একই কথা বলেছিল, কিন্তু দেয়নি। তবে মন্দ নয়, হ্যারিকে সে তার উপযুক্ত জায়গাতেই রেখেছে। ও, তা কতদিন ধরে তোমরা তিনজনে একসঙ্গে কাজ করছো? প্রায় বছরখানেক। হ্যারির একটি কাজের মেয়ে ছিল, কিন্তু সে চলে গেছে। হ্যারি প্রায়ই মেয়েটির গায়ে হাত তুলত, সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিয়েছে। ও আচ্ছা, এই কর্মিক আমার কথা কি করে জানলো? নির্দিষ্ট কিছু সার্কেলে তুমি খুবই বিখ্যাত নিক ভেলভেট। তবে আমি কল্পনা করিনি তুমি এত হ্যান্ডসাম। নিক জানে সে কোনো ম্যাটিনি আইডল নয়। জেনির পায়ের থেকে চোখ সরিয়ে ও বলল, চলো ফেরা যাক। ফেরার পথে একটা বেলুন ওলার থেকে দুটো বেলুন কিনল, একটা নীল আর একটা লাল। নীল বেলুনটা জেনিকে দিয়ে লাল বেলুনটা বাতাসে উড়িয়ে দিল। মৃদু বাতাসে হেলে দুলে ওপরে উঠে যাচ্ছে বেলুনটা। অনেকক্ষণ সেদিকে তাকিয়ে রইল নিক। তারপর দুজন চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়ল। পরদিন সোমবার, ভালোই বৃষ্টি শুরু হয়েছে। নিক একবার ভাবল আজ কাজটা পোস্টপন করবে কিনা। তবে সকাল 8টার দিকে বৃষ্টি কমে এলো। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। নিক বেরিয়ে পড়ল। চূড়ান্ত কনফারেন্সে ওরা মিলিত হলো। কর্মিক নিকের সঙ্গে হ্যান্ডশেক করল। গুড লাক নিক, বাকি টাকাটা তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, তোমরা কোথায় থাকবে এখন কি বলা যাবে? জেনি তোমাকে জানাবে। আজ বিকালেই দেখা হচ্ছে। চিড়িয়াখানার কর্মীরা যে ধরনের পোশাক পরে, নিক ঝটপট সেই রকম একটি পোশাক পরে নিল। তারপর পিকআপ ট্রাকে চড়ে জেনির পিছু নিল। জেনি গাড়ি পার্ক করল শহরতলির একটি শপিং সেন্টারের কাছে। তারপর ট্রাকের ড্রাইভিং সিটে বসে বলল, অল রাইট বস, আমার জন্য কি আদেশ? সার্ভিস গেট খোলা থাকবে। আমরা ট্রাকে করে ওই পর্যন্ত যাব, তারপর তোমাকে ছেড়ে দেবো। ওখান থেকে তুমি বাঘের খাঁচাটা দেখতে পাবে। আমি খাঁচার কাছে পৌঁছানো মাত্র তুমি ধীরে ধীরে ট্র্যাক নিয়ে ওদিকে এগোবে। ট্র্যাকটা ঘুরিয়ে নিয়ে খাঁচার রেলিংয়ের ধারে চলে আসবে। আসল কাজটা ওখানে। এতেই কাজ হবে? আর গার্ডরা তখন কি করবে? তুমি একটা লোক বটে নিক ভেলভেট। এতে কাজ না হলে আমাকে বাঘের থাবা খেতে হবে। নিশ্চিত হওয়ার জন্য কি আরেকটা বেলুন কিনবো? এক মুহূর্ত আকাশের দিকে তাকালো নিক। তুলোর মতো সাদা মেঘ উড়ে যাচ্ছে। না, বাতাসের গতি গতকালকের মতোই। নিক তার ইউনিফর্মের অসংখ্য ফোলা পকেটগুলো একবার হাত টেনে নিল। ওরা এখন রেডি। সার্ভিস গেট দিয়ে পিকআপ ট্রাক নিয়ে জেনি যখন ধীরে সুস্থে ঢুকছে, ঠিক তখনই চিড়িয়াখানার এক পাহারাদার এগিয়ে এলো। নিক ট্রাক থেকে দ্রুত নেমে সামনে পা বাড়ালো। পাহারাদার হাঁক ছাড়ল, তুমি এখানে কাজ করো? বাঘের খাঁচা পরিষ্কার করি। কি? গত রাতে কে যেন ওখানে বোতল ছুঁড়ে মেরেছে। ভাঙা কাচের টুকরো ছড়িয়ে আছে খাঁচায়। গত রাতে প্রায় 50 ফুট দূর থেকে নিক বেড়ার উপর দিয়ে এই বোতলটা ছুঁড়ে মেরেছিল। ওর তাক খুব ভালো। ক্লাউডের টাইগারের ঘরের এক কোণে পড়ে বোতলটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে রয়েছে। পাহারাদার ঘুরে দেখল খাঁচার মধ্যে ভাঙা কাঁচের টুকরো পড়ে রয়েছে। কোন হারামজাদা কাজ করলো? দেখছি আমাকে আবার খবরটা জানাতে হবে। দরকার হবে না, নাইট গার্ড আগেই খবরটা জানিয়ে রেখেছে। ও তাই নাকি? তাহলে ঠিক আছে। নিক খাঁচার সামনের আউটার রেলিং টপকে পার হলো। হঠাৎ কি মনে পড়তে পাহারাদার বলল, এই তোমার কাছে পরিচয়পত্র আছে তো? তোমাকে তো আমি ঠিক চিনতে পারছি না। পরে দেখাচ্ছি, আগে হাতের কাজটা শেষ করি। বলতে বলতে তালার সঙ্গে লাগানো শিকলটা শক্তিশালী ওয়ার কাটারের এক চাপে নিক কেটে ফেলল। কি? তুমি ওয়ার কাটার দিয়ে খাঁচা পরিষ্কার করবে? এই কে তুমি? খাঁচার দরজা খুলতে শুরু করেছে।
নিক আশা করলো জেনি তার ট্রাক নিয়ে পজিশন মতন দাঁড়াবে। নিক তার ভারী যন্ত্রটা মাথার উপর তুলল এবং পাহারাদারের মাথায় সজোরে আঘাত করল। পাহারাদার আত্মনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল এবং ঠিক তার আগের মুহূর্তে নিক তার পকেট থেকে কিছু একটা বের করে নিল। জেনি ট্রাক নিয়ে পজিশন নিল। কে যেন চেঁচিয়ে উঠল পিছন থেকে। নিক ঘুরে দেখে এক কিপার ছুটে আসছে ওদের দিকে। অন্যদিকে গেটের কাছ থেকে আরেক গার্ডও ছুটে আসে এদিকে। নিক এক মুহূর্ত সময় নিল, তারপর এগিয়ে আসা লোক দুটোকে লক্ষ্য করে একজোড়া স্মোক বম্ব ছুড়ে দিল। কুইক, আমাদের হাতে মাত্র 1 মিনিট সময় আছে। নিক ট্রাক থেকে একটা কাঠের তক্তা বের করে রেলিং থেকে খাঁচার দরজা বরাবর বিছিয়ে দিল। এরপর আরেকটা স্মোক বম্ব খাঁচার মধ্যে ছুড়ে দিয়ে পুরোপুরি খুলে ধরল দরজা। ভীত সন্ত্রস্ত বাঘ তার আস্তানায় ঢুকে পড়তে যাচ্ছিল, কিন্তু ওখানে ধোঁয়া উঠতে দেখে খাঁচা থেকে লাফ মেরে বেরিয়ে এলো। তারপর কাঠের তক্তা বেয়ে উঠে গেল অপেক্ষারত ট্রাকের ভেতর। তক্তাটা টেনে ট্রাকের ইস্পাতের দরজা বন্ধ করে চেঁচালো নিক। কাজ শেষ, গাড়ি ভাগাও। এক গার্ড ধোঁয়ার পর্দা ভেদ করে প্রায় চলে এসেছিল। এমন সময় মেইন গেট থেকে গুলির শব্দ শোনা গেল। নিক কোনো মতে ট্রাকে উঠে বলল, এই ব্যাপারটা কি হলো? গার্ডদের পিস্তলে তো গুলি থাকে না। জেনি কোনো জবাব না দিয়ে সবেগে গাড়ি ছোটালো সার্ভিস গেটের দিকে। প্রবল একটা সংঘর্ষের জন্য নিক প্রস্তুত ছিল, তবে গেট এখনো খোলা। ওদের পেছনে পাহারাদার অনবরত গুলি ছুঁড়ে চলেছে। ওরা ততক্ষণে পগার পার। ট্রাক চিড়িয়াখানার প্রবেশ পথের পাশ কাটিয়ে সগর্জনে ছুটে যাচ্ছে। সাইড উইন্ডো দিয়ে নিক বাইরে তাকালো। দেখলো আর্মার্ড গার্ডটা দরজা খোলা অবস্থায় দাঁড়িয়ে আছে মূল গেটের পাশে, আর 2 উর্দিধারী পেভমেন্টে চিত হয়ে পড়ে রয়েছে। এই ঘটনার ব্যাখ্যা কি? মানে তুমি ভালো করেই জানো। তোমার বন্ধুরা আমার সঙ্গে দারুণ একটা চালাকি করেছে। দক্ষ ড্রাইভারের মতো বনবন করে হুইল ঘোরালো জেনি। ট্রাক সাত করে ঢুকে গেল একটা সাইড রোডে। ধুলোময় এবড়ো খেবড়ো ঝুঁকিপূর্ণ রাস্তা। বাঘটার গড়গড় ডাক শোনা গেল। জেনি বলল, তোমাকে টাকা দেওয়া হয়েছে, অনুযোগ বন্ধ করো। কর্মিকের আসলে বাঘটার দরকারই ছিল না। আমি ওটাকে ধরে আনতে না পারলেও তোমাদের কিচ্ছু এসে যেত না। ওটা ব্যাপারটা ছিল একটা ডাইভারশন, যার ফাঁকে কর্মিক এবং স্মিথ আর্মড কারে হামলা চালিয়েছে। আমি জানতাম না গোলাগুলি হবে। আমি যদি গার্ডদের হাতে ধরা পড়তাম, তোমরা আমাকে ওখানে ফেলেই চলে আসতে। অল্প কিছু টাকার জন্য তোমরা চিটিং করলে। মাথাটা খাটাও নিক। আর্মড কারটা প্রতি সোমবার সকালে টাকা আনতে ব্যাংকের বিভিন্ন শাখায় যায়। ভাগ্য ভালো থাকলে আমরা $1 মিলিয়ন পেয়ে যাব। তার মানে ওরা চিড়িয়াখানার ভেতর অপেক্ষা করছিল। আর্মড কারের লোকদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়েছে। আর্মড কারের 2 জন লোকই কি চিড়িয়াখানায় গিয়েছিল? ওরা সবসময় তাই করে। চিড়িয়াখানা ছিল ওদের কাছে সেফ স্টপ, চার্চের মতো। আমাদের উদ্দেশ্য ছিল চিড়িয়াখানায় গার্ডদের অন্যত্র ব্যস্ত রাখা, আর সেজন্যই তোমাকে সিনে আনা হয়েছে। এবং ভিলেন হিসাবে আমি এখন পুলিশের তাড়া খাবো। বাহ, আমি দুঃখিত নিক। সে তো এখন বলবেই। তুমি আমার সঙ্গে এসেছিলে কাজটা ঠিকঠাক মতন করতে পারছি কিনা তাই দেখার জন্য, তাই তো? ঠিক তাই। আমি ট্রাক আর ওই ছাতার বাক্স সহ তোমাকে রেখে যাচ্ছি। ওদের সঙ্গে তুমি কোথায় মিট করছো? সরি নিক, তোমাকে সেখানে নিয়ে যাওয়া যাবে না। নিক হাত বাড়িয়ে এক ঝটকায় বন্ধ করে দিল ইগনিশন। ট্রাকটা কেঁপে উঠল। ঝাঁকুনি খেতে খেতে সরু নোংরা রাস্তাটায় থমকে গেল ট্রাক। মাটিতে পা পড়তে না পড়তে দিল ছুট। নিকও লাফিয়ে নামলো ট্রাক থেকে। জেনি কাঁধের ভেতর থেকে ছোট্ট একটা পিস্তল বার করে ঘুরে দাঁড়ালো। আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারি নিক, আমার সঙ্গে আসার কোনো দরকার নেই। বিদ্যুৎ খেলে গেল নিকের সারা শরীরে। ক্ষিপ্র গতিতে সাইড পকেট থেকে প্যালেট গানটা বের করে ট্রিগারটা টিপে দিল। জেনি গুলি করার ঠিক 1 সেকেন্ড আগেই ওর কবজিতে গেঁথে গেল ট্রাঙ্কুইলাইজার ডাট। প্রায় সঙ্গে সঙ্গেই জেনি মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। মিস জেনি, নিকের সঙ্গে চালাকি করা যায় না। অজ্ঞান জেনিকে ফেলে রেখে ট্রাক নিয়ে শপিং সেন্টারে চলে এলো নিক।
এখানে জেনি ওর গাড়িটা রেখে গেছে। রেডিওতে ইতিমধ্যেই ডাকাতির খবরের সম্প্রচার শুরু হয়েছে। অন্যমনস্ক ভঙ্গিতে খবরটা শুনল নিক গাড়ির রেডিও সুইচ অফ করে দিয়ে শপিং সেন্টারের দিকে তাকালো। ওখানে যাওয়া এখন নিরাপদ নয়। ও জোরে মিউজিক ছেড়ে দিল। আবার গড়গড় করতে লাগলো বাঘ। এরকম একটা প্রাণীর জন্য প্রিন্স সত্যিই $30,000 খরচ করতে চাইবেন কিনা নিক তাই ভাবছিল। জেনির গাড়িতে ও একখানা রোড ম্যাপ পেল। সতর্ক নজর বুললো তাতে। পেন্সিল দিয়ে 4টে বৃত্ত আঁকা হয়েছে। ভুরু কুচকে নিক চিন্তা করল, কর্মিক এবং স্মিথ চিড়িয়াখানার আশপাশে, এয়ারপোর্টে কিংবা ট্রেলারের কোথাও ঘেঁষবে না। তাহলে ওদের পাওয়ার সম্ভাব্য জায়গা একটাই আছে। চতুর্থ বৃত্তের দিকে তাকিয়ে নিক মাথা ঝাঁকালো। এইখানটা। ট্রাকে ফিরে এলে এক লোক ওকে বলল, এই যে মিস্টার, আপনি গাড়িতে কোনো জন্তু জানোয়ার রেখেছেন নাকি? হ্যাঁ, আমার কুকুর বিশাল দেখি। নিক হাসল। আওয়াজ শুনে তেমনই মনে হচ্ছে। নিক হাসতে হাসতে ট্রাক নিয়ে হাইওয়েতে উঠে পড়ল। আশা করল ট্রাঙ্কুইলাইজার বন্দুকটা ওকে আর ব্যবহার করতে হবে না। ম্যাপের চতুর্থ বৃত্তটি নির্দেশ করছে একটি ট্রেইলার ক্যাম্প। তবে কর্মিক কিংবা হ্যারিকে সেখানে পাওয়া গেল না। নিক জঙ্গলের ধারে ট্রাক থামিয়ে অপেক্ষা করতে লাগল। প্রায় সন্ধ্যা হয় এমন সময় দুই মূর্তির আবির্ভাব ঘটল ক্যাম্পের কাছে। নিক হাসল। রাত হলে সে ট্রাকটি নিয়ে আস্তে আস্তে চলে এলো ট্রেইলারের পাশে। তারপর ট্রাক থেকে নেমে পড়ল। ক্যাম্পের ভেতর থেকে শুনতে পেল, হ্যারি, দেখো তো কিসের আওয়াজ। নিক ট্রাকের পেছনের দরজার ছিটকিনি খুলে দিল। ট্রেইলারের দরজায় পিস্তল হাতে কর্মিককে দেখা গেল। কে কে ওখানে? জেনি, তুমি? টাইগারটা নিয়ে আসলাম কর্মিক, ঠিক যেমনভাবে অর্ডার করেছিলে। ও এখন ক্ষুধার্ত, কিন্তু স্বাস্থ্য ঠিক আছে। ট্রাকের পেছনের দরজা খুলে ফেলল নিক। ততক্ষণে ট্রেইলারের আলো দেখে বাঘটি আকর্ষিত হয়েছে। সে লাফ দিয়ে কর্মিকের ঘাড়ের উপর গিয়ে পড়ল। তার পেছনে দাঁড়ানো স্মিথ উচ্চ স্বরে আর্তনাদ শুরু করল, কিন্তু বাঘের বিকট হুঙ্কারে তার চাপা পড়ে গেল। বাঘটিকে অচেতন করতে ট্রাঙ্কুইলাইজার গান ব্যবহার করতে হলো নিক ভেলভেটকে। সে একটা ব্যাগে লুঠের মাল জড়ো করল। ইতিমধ্যে বাঘের গর্জন শুনে লোকজন জড়ো হয়েছে। ভয়ার্ত চোখে অজ্ঞান বাঘ আর ছিন্ন ভিন্ন লোক দুটোকে দেখছিল তারা। তাদের ভিড় ঠেলে নিক বেরিয়ে এলো। দূরে শোনা যাচ্ছে পুলিশের গাড়ির সাইরেন। নিক পিকআপ ট্রাকে উঠে পড়ল। গাড়ি স্টার্ট করল। অন্ধকারের মধ্যে ক্রমশ মিলিয়ে যেতে থাকলো ট্রাক। মোড়ের দোকান থেকে 6টা ঠান্ডা বিয়ার নিল নিক। ধীরে সুস্থে হাঁটছে। রাতের বাতাসটা উপভোগ করছে। বাড়ির কাছাকাছি এসে দেখে গ্লোরিয়া বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। সে হাসল। দ্রুত হলো তার হাঁটার গতি। হ্যালো নিকি, এবার বাড়ি থাকছো তো? দেখা যাক। নিক ছোট্ট জবাব দিয়ে বিয়ারের ক্যান খুলে বসল। এতক্ষণ আপনারা শুনলেন এডওয়ার্ড ডেন্টিঙ্গার হকের লেখা দ্য এক্সট্রা অর্ডিনারি থিফ। আজকের গল্প পাঠে ছিল তমাল, সুপ্রভাত, তাপস, সুমনা, তৃপ্তি, শ্রমিক,
এবং আমি মনোতোষ। সম্পাদনায় তমাল, পোস্টার ডিজাইন এবং সামগ্রিক পরিচালনায় মনোতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ও ভালো কথা, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। Mystery Lane.